আমার ১৫ বছরের বোনকে বাড়িতে একা পেয়ে কলা বাগানে নিয়ে কাজ করলাম। গল্পটা সম্পূর্ণ করলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। আমার নাম আরিফ, বয়স ১৯, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের বাসায় আমি আর আমার ছোট বোন তিশা থাকি, ওর বয়স ১৫। মা সামিয়া চাকরির কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন, কারণ বাবার অনুপস্থিতি আমাদের পরিবারের আর্থিক অবস্থা আরও সংকটময় করে তুলেছে। মাকে আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখি, তিনি একাই আমাদের সবকিছু সামলে নেন। তৃষার সাথে আমার সম্পর্ক ছোটবেলার মতো বন্ধুত্বপূর্ণ থাকলেও কিছু সময় ধরে আমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তৃষা ছোটবেলায় যেমন মিষ্টি আর চঞ্চল ছিল তেমনি রয়ে গেছে। কিন্তু এখন ওর দেহের গঠন, তার সপ্রতিভ চেহারা, সবকিছু যেন আকর্ষণের এক নতুন মানচিত্র তৈরি করেছে আমার মনে। আমি এই অনুভূতিগুলো নিয়ে লজ্জিত হই, কিন্তু নিজেকে থামাতে পারি না। যখন তৃষা ঘরে থাকে তখন যেন আমি আর স্বাভাবিক থাকতে পারি না। একদিন সন্ধ্যায় মা আমাদের ছেড়ে অফিসে গেছেন, ফিরতে দেরি হবে বলে জানিয়েছেন। তৃষা সেই সময় নিজের রুমে পড়াশোনা করছিল। আমি ওর দিকে তাকিয়ে দেখছিলাম, কিভাবে ওর চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে, কিভাবে সে নিস্পৃহ ভঙ্গিতে পড়ছে। আমার ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু আমি এড়াতে পারছিলাম না। হঠাৎ তৃষা আমাকে ডেকে বলল, ভাইয়া, তুমি কি খেয়াল করছ? তুমি বেশ কিছুদিন ধরে অনেক অদ্ভুত আচরণ করছ। কিছু হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ওর চোখের দিকে তাকালে আমার মুখ থেকে কথা বের হয় না। না, তেমন কিছু না, আমি মিথ্যা বললাম। তৃষা একটু চিন্তিতভাবে আমার দিকে তাকাল, তারপর আবার বইয়ের দিকে মন দিল। সন্ধ্যা যখন গড়িয়ে রাত হল, তৃষা গোসল করতে গেল। আর সেখান থেকেই আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হল। আমি ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে পানির শব্দ শোনা যাচ্ছিল, আর আমার মনে যেন এক অদ্ভুত তাড়না তৈরি হচ্ছিল। আমি দরজার ফাঁক দিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সাহস পেলাম না। একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তৃষা গোসল শেষ করে বাইরে এল। ওর শরীর থেকে পানি পড়ছিল, ভেজা চুলগুলো যেন গলার উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল। আমি চুপচাপ তাকিয়েছিলাম, আর নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না। তৃষা আমার দিকে হাসি দিয়ে বলল, ভাইয়া, তুমি কিছু ভাবছ? আমি চমকে উঠলাম, যেন ধরা পড়ে গেলাম। না, কিছু না, আমি তাড়াতাড়ি বলে উঠলাম। কিন্তু সেই রাতেই আমি সবচেয়ে বড় ভুলটা করলাম। যখন তৃষা ঘুমিয়ে গেল, আমি লুকিয়ে ওর ভিডিওগুলো দেখতে শুরু করলাম। নিজেকে ঠিক রাখতে পারলাম না। মোবাইলের স্ক্রিনে তৃষার মুখ, তার দেহ, সবকিছু যেন আমাকে টেনে নিচ্ছিল। সেই মুহূর্তে আমি এক অদ্ভুত আনন্দ বোধ করলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভেতরে একটা অপরাধবোধও কাজ করছিল। আমি জানি এটা সম্পূর্ণ ভুল, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। কয়েকদিন এভাবে চল। তৃষার সঙ্গে আমার সম্পর্ক আগের মতো স্বাভাবিক থাকলেও আমার মনোযোগতাটা পাল্টে যাচ্ছিল। আমি ওর দিকে তাকালে সবকিছু যেন বদলে যেত। তৃষার প্রতিটা কাজ আমাকে নতুনভাবে আকর্ষণ করত। কিন্তু আমার এ আকর্ষণের খবর তৃষা জানে না, সেটাই আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি ছিল। তবে কিছুদিন পর তৃষা আমার আচরণে কিছু অদ্ভুততা লক্ষ্য করা শুরু করল। ওর মনে হয়েছিল কেউ ওকে লুকিয়ে দেখছে, কিন্তু সরাসরি কিছু বলছিল না। একদিন রাতে মা আমাদের একা রেখে অফিসের কাজ নিয়ে বাইরে ছিল। সেই রাতে তৃষা হঠাৎ আমার সামনে এসে বলল, ভাইজা, তুমি কি সত্যি কিছু লুকাচ্ছ? আমি চমকে উঠলাম। তৃষা কিভাবে জানো? আমি কি ধরা পড়ে যাচ্ছি? তৃষা একটু হেসে বলল, তুমি অনেক অদ্ভুত আচরণ করছো কিছুদিন ধরে। আমার সাথে কিছু হচ্ছে না? আমি কিছু বলার আগেই তৃষা আমার মোবাইলের দিকে নজর দিল। আমি হতবাক হয়ে গেলাম। ও কিছু বলার আগে আমার ফোনটা সরিয়ে নিলাম, কিন্তু তৃষার চোখে একটা সন্দেহ ঝলকিয়ে উঠল। তৃষার সন্দেহ ধীরে ধীরে গভীর হতে লাগল। আরিফের আচরণ প্রতিদিনই আরও অদ্ভুত হয়ে উঠছিল। তৃষা তার চোখে সেই পরিবর্তনটা স্পষ্ট দেখতে পাচ্ছিল, যদিও ঠিক কি সেটা সে এখনও পুরোপুরি বুঝতে পারছিল না। ওর ভেতরে একটা অস্বস্তি তৈরি হচ্ছিল। কিছু একটা ঠিক হচ্ছে না, কিন্তু আরিফ তো তার আপন ভাই। সে এমন কিছু করবে কেন? একদিন সকালে তৃষা স্কুলের জন্য তৈরি হচ্ছিল। সে বাথরুমে ঢুকে গোসল করতে গেল, কিন্তু তার মাথার মধ্যে সেই সন্দেহটা ঘুরছিল। গোসলের সময় বারবার মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। সে জানালার দিকে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। গা ছমছম করলেও সে নিজেকে বোঝাল, সবকিছুই আমার মনের ভুল গো। তবে গোসল শেষ করে বের হতেই তৃষা লক্ষ্য করল যে আরিফ বারান্দায় দাঁড়িয়ে আছে।
সে একটু অবাক হল, কিন্তু সরাসরি কিছু বলল না। তৃষা তার কাপড় শুকাতে দিয়ে চলে গেল। আরিফের মনে তখন আরেক ধরনের যুদ্ধ চলছিল। তৃষা তার সামনে দিয়ে হেঁটে গেলে তার মনে এক ধরনের টানাপোড়েন তৈরি হতো। সে তৃষাকে কেমনভাবে অনুভব করছে তা সে নিজেও ঠিক বুঝতে পারছিল না। ভাইবোনের সম্পর্কের মধ্যে এমন অনুভূতি কেন তৈরি হচ্ছে সে নিজেকে বুঝতে পারছিল না। আর যখন সে তৃষাকে লুকিয়ে দেখছিল, তখন তার অপরাধবোধটা ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করছিল। রাতে তৃষা তার রুমে বসে পড়াশোনা করছিল। আরিফ চুপচাপ বসেছিল তার ঘরের একপাশে। তার মন তৃষার উপর কেন্দ্রীভূত ছিল। সে যেন প্রতিটি মুহূর্তে তৃষার প্রতি আরও দুর্বল হয়ে পড়ছিল। আর সে জানত এটা ভুল। কিন্তু সে কিছুতেই নিজেকে আটকাতে পারছিল না। তৃষা হঠাৎই বই বন্ধ করে বলল, ভাইজা, তুমি ঠিক আছো তো? তুমি কিছু লুকাচ্ছ, তাই না? আরিফ ভড়কে গেল। সে কিছু বলার আগেই তৃষা উঠে এসে তার সামনে দাঁড়াল। ওর চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তুমি আমার থেকে কিছু লুকিয়ে রাখছ? বলো না, কি হচ্ছে? আরিফ কাঁপতে কাঁপতে বলল, না, তেমন কিছু না গি। আমি বিশ্বাস করি না, ভাইয়া। তুমি কিছু বলছ না, কিন্তু আমি টের পাচ্ছি গু। তৃষার এমন সরাসরি প্রশ্নের মুখে আরিফ আরও অস্বস্তিতে পড়ে গেল। সে মিথ্যা বলে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু তৃষার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। তৃষা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাকে লুকিয়ে দেখছে। জানো কিছু? এই প্রশ্নে আরিফের মনের ভেতরের সবকিছু এলোমেলো হয়ে গেল। সে জানত তৃষা সত্যের কাছাকাছি চলে এসেছে। তার মনের ভেতরের অনুভূতিগুলো ফেটে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সে জানত এভাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সে কি করবে বুঝতে পারছিল না। তৃষা, আমি সত্যিই কিছু বলতে পারছি না গি। তৃষা এবার আরিফের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়াল। তুমি কি লুকাচ্ছ, ভাইজা? তৃষার কণ্ঠে কিছুটা রাগ মিশ্রিত হয়ে উঠল। এই মুহূর্তে আরিফের ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সে তৃষাকে চায়, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না। তার মুখ থেকে সত্যটা বেরোতে চাইছিল, কিন্তু মুখের ভেতরে আটকে ছিল। তৃষা, আমি তোমাকে কিছুই বলবো না গি। তৃষা আরও ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু তখনও তার মনের গভীরে কোথাও একটা দুর্বলতা ছিল। আরিফ যে তার বড় ভাই, সে কথা সে ভুলতে পারছিল না। ওদের সম্পর্কের গভীরতাকে সে বুঝতে পারছিল, কিন্তু এই জটিলতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিল। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তৃষা তার মোবাইলে আরিফের কিছু চ্যাট দেখার চেষ্টা করল। সে আরিফের মোবাইল হাতের কাছে পেলে দেখতে পেল সেখানে কিছু ভিডিও রয়েছে, যা তার সন্দেহকে আরও বাড়িয়ে তুলল। কিন্তু সে সরাসরি আরিফকে কিছু বলল না। তৃষার মনে সন্দেহের আগুন ধীরে ধীরে বেড়ে চলছিল, আর তার অপরাধবোধও বাড়ছিল। কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে এই সম্পর্কের টানাপোড়েন থেকে বের হবে। তৃষার মনে সন্দেহের ছায়া প্রতিনিয়ত ভারী হয়ে উঠছিল। আরিফের আচরণ দিনকে দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল, আর তার মনেও এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। তৃষা জানত কিছু একটা ঘটছে, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে এই সত্যটা প্রকাশ পাবে। অন্যদিকে আরিফ প্রতিদিন তৃষার দিকে তাকিয়ে মনে মনে তাকে কাছে পেতে চাইত, কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস পেত না। একদিন মা অফিসের কাজে অন্য শহরে যাওয়ার কথা বললেন। কয়েকদিনের জন্য বাসায় আরিফ আর তৃষা একা থাকবে। তৃষা জানত এই সময়টা তাদের সম্পর্কের জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। মা চলে যাওয়ার পর বাসায় যেন এক অদ্ভুত নীরবতা নেমে এল। আরিফ আর তৃষা মুখোমুখি হলেও কিছু বলছিল না, কিন্তু সেই নীরবতার মধ্যেই তাদের মনে একটা অস্বস্তি বিরাজ করছিল। রাতে তৃষা তার রুমে বসে পড়াশোনা করছিল, কিন্তু তার মন পড়ায় ছিল না। তার মনের মধ্যে একটা ঝড় বইছিল। কিছু একটা তাকে ভেতরে ভেতরে কুরে খাচ্ছিল, আর সে বুঝতে পারছিল না কিভাবে এই অস্বস্তি থেকে মুক্তি পাবে। হঠাৎ সে আরিফের রুমের সামনে গিয়ে দাঁড়াল। দরজার ফাঁক দিয়ে দেখল আরিফ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, আর তার মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি। তৃষা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল সে কি এই মুহূর্তে আরিফের মোবাইলটা চেক করবে। তার মনে হল এখনই সময়। সে দরজার সামনে গিয়ে বলল, ভাইজা, তোমার সাথে কথা আছে গিউ। আরিফ চমকে উঠল। সে মোবাইলটা তাড়াতাড়ি সরিয়ে রাখল, কিন্তু তৃষার চোখ সেটা দেখে ফেলেছিল। তৃষা ঘরে ঢুকে আসতেই আরিফ আরও অস্বস্তিতে পড়ল। তুমি মোবাইলে কি দেখছিলে? তৃষা সরাসরি প্রশ্ন করে বসল। আরিফ কিছুক্ষণ চুপ করে থাকল। তার গলায় কোনো শব্দ বেরোচ্ছিল না। তৃষা এবার একটু জোর দিয়ে বলল, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ, ভাইজা?
আমি দেখতে পাচ্ছি তুমি কেমন অদ্ভুত আচরণ করছ। আরিফ এবার ধীর কণ্ঠে বলল, তৃষা, এটা ঠিক সময় নয় এসব কথা বলার। আমি আমি কিছুই লুকাচ্ছি না গিয়ে। কিন্তু তৃষা সেটা বিশ্বাস করল না। সে হঠাৎ আরিফের মোবাইলটা হাতে তুলে নিল। আরিফ মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তৃষা সেটা থামিয়ে বলল, আমি দেখব। তুমি কি দেখছ? মোবাইলটা খুলতেই তৃষার চোখে ধরা পড়ল তার নিজের কিছু ভিডিওগুলো তৃষার অজান্তেই ধারণ করা হয়েছে। কিছুক্ষণ নীরব থাকার পর তৃষা চোখে জল এনে বলল, তুমি আমার ভিডিও করেছ? আমি কিভাবে বিশ্বাস করব ভাইজা? আরিফের মুখে কোনো কথা ছিল না। সে জানত এটাই সেই মুহূর্ত যেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে। তার মাথা নিচু হয়ে গেল। সে জানত তার করা কাজটা ক্ষমাহীন। আমি জানি এটা ভুল হয়েছে তৃষা। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি কিছু বলতে চাইনি গিয়ে। তৃষা এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ ভাইয়া। তুমি কিভাবে এমন কিছু করতে পারলে? তার কণ্ঠে বেদনা আর ক্ষোভ মিলেমিশে ছিল। তৃষা কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু আরিফ তাকে থামিয়ে বলল, তৃষা, শোনো। আমি সত্যিই চাইনি এটা হোক। আমি জানি না কেন, কিন্তু আমি তোমাকে এমনভাবে অনুভব করি যা আমি নিজেও ঠিক বুঝতে পারি না গিয়ে। এই কথা শোনার পর তৃষা কিছুক্ষণ নীরব থাকল। তার চোখে জল, কিন্তু সে এবার আরিফের চোখের দিকে তাকাল। তার মনের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। সে বুঝতে পারছিল না কিভাবে এই মুহূর্তকে মোকাবিলা করবে। তুমি কি বলতে চাইছ ভাইজা? তৃষা ধীর কণ্ঠে বলল। তার কণ্ঠে ক্ষোভ আর দুর্বলতার মিশ্রণ ছিল। তৃষা, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি তোমার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি। আমি জানি এটা ভুল। আমি জানি তুমি আমার বোন। কিন্তু আমার মনের ভেতরে এমন একটা অনুভূতি কাজ করছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না গে। এই কথাগুলো শোনার পর তৃষা অবাক হয়ে গেল। তার মন যেন এক ঝড়ের মধ্যে পড়ল। সে জানত আরিফ যা বলছে সেটা সঠিক নয়। কিন্তু তার মনের ভেতরেও কোথাও একটা টানাপোড়েন শুরু হয়েছিল। সে আরিফকে ঘৃণা করতে চাইছিল, কিন্তু সেই ঘৃণাটা সম্পূর্ণভাবে তার মনে বসে যাচ্ছিল না। তৃষা আর আরিফের মধ্যে যে অস্বস্তিকর নীরবতা ছিল তা ক্রমশ জটিল থেকে জটিলতর হতে লাগল। দুইজনেই একে অপরের সামনে কিছু বলতে পারছিল না, কিন্তু তাদের চোখে সবকিছুই স্পষ্ট হয়ে উঠছিল। সেই দিনগুলোর মতো তাদের সম্পর্ক আর ছিল না। মন থেকে তারা যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন, আকর্ষণের অদৃশ্য টান তাদের দুজনের মাঝখানে প্রবলভাবে উপস্থিত ছিল। একদিন মা বাড়ি থেকে অনেক দূরের একটি শহরে অফিসের কাজে যেতে হল। তৃষা ও আরিফ একা বাড়িতে রইল। এমন সময়ে তৃষা বুঝল এই নিঃসঙ্গতাই হয়তো সবকিছু বদলে দিতে পারে। আরিফের মনেও এক ধরনের উত্তেজনা ছিল, কিন্তু অপরাধবোধ তার হৃদয়কে বেঁধে রাখছিল। রাতের খাওয়া শেষ করে তৃষা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল। সে পড়াশোনার জন্য বসেছিল, কিন্তু তার মন পুরোপুরি এক অন্য ধাঁধায় আটকে গিয়েছিল। এক মুহূর্তের জন্য আরিফের সাথে কাটানো সব অদ্ভুত ঘটনা, সেই অপরাধমিশ্রিত অনুভূতি, সব তার মনের মধ্যে উকি দিতে শুরু করল। হঠাৎ দরজায় শব্দ হল। তৃষা দরজা খুলতেই আরিফকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মুখে একটা অসহায় অভিব্যক্তি, চোখে মুখে অস্থিরতা। তৃষা বুঝল কিছু একটা বলার আছে ওর। তৃষা, আমি কথা বলতে চাই, আরিফ ধীরে ধীরে বলল, তার কণ্ঠে এক ধরনের ভারিতা। তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি বলবে? আরিফ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ল। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন চারপাশের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আমি আর এভাবে থাকতে পারছি না, আরিফ বলে উঠল, আমার মনের মধ্যে যা চলছে সেটা আমি আর আটকাতে পারছি না। তৃষা, আমি তোমাকে ভালোবাসি। তৃষা চমকে গেল। তার চোখ বড় হয়ে উঠল। ভাইজা, তুমি কি বলছ? এটা কি ঠিক বলছ? হ্যাঁ তৃষা, আমি জানি এটা ভুল। আমি জানি আমরা ভাইবোন। কিন্তু এই অনুভূতিটা আমি অনেকদিন ধরে লুকিয়ে রাখার চেষ্টা করেছি। প্রতিদিন আমি তোমার সামনে থাকি আর নিজেকে হারিয়ে ফেলি। আমার এই অনুভূতি থেকে মুক্তি পেতে চাই, কিন্তু পারছি না গে। তৃষা কিছুক্ষণ নীরব থাকল। তার মনে এক অসম্ভব দ্বন্দ্বের সৃষ্টি হল। সে জানত আরিফের কথা মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু তার মনের ভেতরেও কোথাও একটা ভাঙন ধরতে শুরু করল। আমরা যা করছি সেটাকে কেউ মেনে নেবে না, তৃষা বলল, তার কণ্ঠে বেদনা ও দ্বিধা মেশানো ছিল। তুমি জানো না এর পরিণতি কি হতে পারে?
আরিফ মাথা নিচু করে বলল, আমি জানি। কিন্তু আমার অনুভূতিটা সত্যি। আমি যা বলছি তা হয়তো অপরাধ, কিন্তু আমার হৃদয় তো আর এসব নিয়ম মানে না গিউ। তৃষা এবার আর নিজেকে স্থির রাখতে পারল না। তার চোখে জল চলে এল। সে বুঝতে পারছিল না কি করবে বা কি বলবে। সে একদিকে আরিফকে ঘৃণা করতে চাইছিল, কিন্তু অন্যদিকে তার মনের ভেতরেও কোথাও যেন একটা গোপন আকর্ষণ কাজ করছিল। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ, তৃষা বলল, তার কণ্ঠে প্রচণ্ড বেদনা ছিল। তুমি আমার ভাই, আর আমি কখনো এই সম্পর্ককে অন্যভাবে দেখিনি। তুমি আমাকে এমন এক অবস্থায় নিয়ে এসেছ, যেখানে আমি আমার নিজের প্রতি ঘৃণা অনুভব করছি। আমি জানি, আরিফ শান্ত গলায় বলল। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু তৃষা, আমি শুধু চাই তুমি জানো যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সেটা যে ধরনের ভালোবাসা আমি জানি না, কিন্তু এটা গভীর। তৃষা চুপচাপ দাঁড়িয়ে থাকল, তার মন তোলপাড় হচ্ছিল। সে কি আরিফের এই ভালোবাসা গ্রহণ করবে, নাকি সে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নেবে? তার মনে ভয় আর আকর্ষণের দ্বন্দ্ব চলছিল। কিছুক্ষণ পর তৃষা তার মাথা নিচু করে বলল, আমাদের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, ভাইয়া। আমাদের ভুলগুলোকে শুধরে নিতে হবে। তাদের কথা শেষ হয় না, কিন্তু পরিস্থিতির জটিলতা এবং মনের আকর্ষণ তাদের ভবিষ্যৎকে কিভাবে পরিচালিত করবে তা হয়তো কেবল সময় বলতে পারবে। তৃষার কথার পর পুরো ঘর জুড়ে এক ধরনের থমথমে নীরবতা নেমে এল। আরিফ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। তার মনে তখন এক ধরনের অস্থিরতা, একদিকে অপরাধবোধ আর অন্যদিকে তৃষার প্রতি অদম্য টান। তৃষাও কোনো কথা বলছিল না। হঠাৎ আরিফ ধীরে ধীরে তৃষার কাছে এগিয়ে এসে বলল, তৃষা, তুমি কি সত্যিই মনে করো আমরা আমাদের মনের এই টান থেকে পালাতে পারব? তৃষা এবার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখে আবার জল এসে গেল। সে বুঝতে পারছিল এই অনুভূতি থেকে বের হওয়া সহজ হবে না, কিন্তু তবুও সে চেষ্টা করতে চাচ্ছিল। ভাইজা, তৃষা কাঁপা গলায় বলল, আমি চাই আমরা এই ভুল থেকে বেরিয়ে আসি। আমি চাই আমরা আবার আগের মতো হই। এই অনুভূতি সত্যি হলেও এটা আমাদের দুজনের জন্যই সঠিক নয়। আরিফ তৃষার দিকে তাকিয়েছিল। তার চোখে গভীর বেদনা, কিন্তু সেই বেদনার মাঝে কোথাও এক ধরনের আকর্ষণ লুকানো ছিল, যা সে আর দমিয়ে রাখতে পারছিল না। তৃষা, আমি জানি তুমি ঠিক বলছ, আরিফ বলল, কিন্তু আমি আর পারছি না। তোমার প্রতি এই অনুভূতিটা আমি আর আটকাতে পারছি না। তুমি কি কখনো ভেবেছ, যদি আমরা এই অনুভূতিকে মেনে নিই, তবে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে? তৃষা চমকে উঠল। ভাইজা, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি জানো সমাজে আমাদের সম্পর্কের কি অবস্থা হবে? আমি জানি, আরিফ ধীরে ধীরে বলল, কিন্তু আমি আর লুকিয়ে থাকতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তৃষা। তৃষা এবার পুরোপুরি ভেঙে পড়ল। তার মনের গভীরে কোথাও হয়তো সে আরিফের প্রতি একটা অনুভূতি লুকিয়ে রেখেছিল, যা সে কখনো স্বীকার করতে পারেনি। কিন্তু আজ সেই সব অনুভূতি যেন সামনে চলে এলো। তৃষা মাথা নিচু করে বলল, ভাইজা, আমি জানি না আমরা কি করতে যাচ্ছি, কিন্তু আমাদের এই সম্পর্কটা ঠিক নয়। আমি চাই আমরা আমাদের ভুলগুলো শুধরে নিই। আরিফ একটু নীরব থেকে বলল, তুমি যদি সত্যিই চাও, তাহলে আমি চেষ্টা করব। কিন্তু আমি কখনো আমার অনুভূতিগুলোকে মিথ্যা বলব না। তৃষা কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকাল। ভাইয়া, আমাদের দুজনের ভবিষ্যৎ এই মুহূর্তে নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। আমরা যদি এই সম্পর্ককে ভুল পথে চালিত করি, তবে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আরিফ তার কথার কোনো উত্তর দিল না। সে বুঝতে পারছিল তাদের সামনে যে জটিলতা আর আকর্ষণ দাঁড়িয়ে আছে, তা থেকে বেরিয়ে আসা সহজ হবে না। তবে তারা কিভাবে নিজেদের সামলাবে সেটা কেবল সময় বলে দেবে। তৃষা ঘর থেকে বেরিয়ে গেল, আর আরিফ নীরবভাবে দাঁড়িয়ে রইল, তার মনের গভীরে অনেক প্রশ্ন আর দ্বন্দ্ব নিয়ে। তৃষা নিজের ঘর থেকে বেরিয়ে এসে ভাবতে লাগল। সে জানত তার মনের মধ্যে দোলাচল চলছে। একদিকে আরিফের প্রতি অদম্য আকর্ষণ, অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ববোধ। সে বুঝতে পারছিল এই দুটি অনুভূতি একসাথে চলতে পারে না। তার ভাই, যার প্রতি এতদিন সে শুধুই ভাই হিসেবে দেখেছে, আজ কেন যেন এক অন্য রূপ ধারণ করেছে। কিছুক্ষণ পর তৃষা রান্নাঘরে গেল। সেখানে তাকে কাজ করতে দেখে মা তাকে ডেকে বললেন, তৃষা, তুমি কেমন আছো? আজকে তোমার মুখে একটু চিন্তার ছাপ আছে। মা সবকিছু বুঝতে পারছিলেন, কিন্তু তৃষা কিছু বলতে পারল না। সে কেবল মাথা নেড়ে বলল, আমি ভালো আছি মা। রান্নাঘরের কাজ করতে করতে তৃষা ভেবেছিল কিভাবে সে এই পরিস্থিতি সামলাবে।
হঠাৎ করে তার কাছে ফোন এল। ফোনের পর্দায় আরিফের নাম দেখে তার হৃদয় দুরুদুরু করে উঠল। তিনি নিলেন। হ্যালো, তৃষা কাঁপা গলায় বলল। তৃষা, আমি জানি আমাদের কথা এখনই আলোচনা করা উচিত নয়, কিন্তু আমি তোমাকে বলার জন্য ডেকেছি। আরিফের গলা শুনে তৃষার হৃদয়ে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ল। কি বলবে ভাইজা? তৃষা জিজ্ঞেস করল। আমি ভাবছিলাম, আমরা এই অনুভূতির মধ্যে যেভাবে আটকা পড়েছি তা আমাদের জন্য বিপজ্জনক। আমাদের দুজনের জন্যই উচিত কিছুদিনের জন্য আলাদা হয়ে যাওয়া। তৃষা একটু চমকে উঠল। কিন্তু আমরা তো ভাইবোন। আমরা কি সত্যিই আলাদা হতে পারি? আমরা যদি নিজেদেরকে সত্যি ভালোবাসি তাহলে আমাদের উচিত নিজেদেরকে কিছুটা সময় দেওয়া। আমি চাই তুমি কিছুদিনের জন্য দূরে যাও। তারপর দেখব আমাদের অনুভূতির উপর কি ঘটে। তৃষার মনে উথালপাথাল শুরু হল। সে জানত আরিফের কথায় সত্যি কিছু আছে, কিন্তু তাকে দূরে যাওয়ার কথা বলা মানে সবকিছু বিসর্জন দেওয়া। কিন্তু আমি কোথায় যাব? তৃষা প্রশ্ন করল। তুমি দাদির কাছে যেতে পারো। কিছুদিন সেখানে থাকলে হয়তো নিজের অনুভূতি সম্পর্কে ভালোভাবে ভাবতে পারবে। তৃষা একটু নীরব হয়ে গেল। ঠিক আছে, আমি ভাবব। ফোন রেখে দেওয়ার পর তৃষা মনে মনে সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য দাদির কাছে চলে যাবে। তার নিজের অনুভূতি সম্পর্কে একটু ভাবার প্রয়োজন ছিল। এরপর দিনগুলো এক একটি দীর্ঘ প্রতীক্ষার মতো হয়ে গেল। তৃষা তার দাদির কাছে গেল এবং সেখানে গিয়ে নিজের চিন্তাভাবনা মগ্ন হয়ে গেল। দাদি খুব ভালো এবং পরম মায়ের মতো ছিলেন। তৃষা তার সঙ্গে সময় কাটিয়ে কিছুটা মানসিক শান্তি পেয়েছিল। কিন্তু তার মন কখনো আরিফের কথা ভুলতে পারছিল না। সে প্রায়ই তার ফোনে আরিফের নাম দেখে কেমন জানি খুঁজে ফিরতে লাগল। কখনো কখনো ফোন করার ইচ্ছে হলেও সে নিজেকে দমিয়ে রাখল। তার মনে হচ্ছিল দূরে যাওয়াই হয়তো তাদের মধ্যে সঠিক সমাধান। একদিন তৃষা যখন দাদির সঙ্গে গল্প করছিল তখন তার মনের ভেতরে আরিফের কথা আবার ফিরে এল। তুমি কি কখনো মনে করো তৃষা, প্রেম আর সম্পর্কের মধ্যে কি পার্থক্য আছে? দাদি প্রশ্ন করলেন। তৃষা এক মুহূর্তের জন্য থমকে গেল। হ্যাঁ দাদি, কিন্তু আমি তো জানি না আমার সম্পর্কটা আসলে কি। আমি ভাইয়ের প্রতি আকর্ষণ অনুভব করছি, কিন্তু এটা কি প্রেম? বা এটা শুধুই দায়িত্ব? প্রেম হলো অনুভূতি, আর সম্পর্ক হলো সেই অনুভূতির ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন। তুমি যদি মনে করো তোমার অনুভূতি গভীর, তবে সেটাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, দাদি ধীর সুরে বললেন। তৃষা তার দাদির কথায় কিছুটা নির্ভরশীল হল। সে বুঝতে পারছিল কিছুটা সময় নিয়ে ভাবলে হয়তো সে নিজের অনুভূতি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বাড়িতে ফেরার পর তৃষা আরিফের সঙ্গে দেখা করতে চাইল। সে জানত তাদের সম্পর্কের পরিস্থিতি আসলে খুব জটিল, কিন্তু সেই সম্পর্কের সত্যিকারের স্বরূপ খুঁজে বের করতে হলে তাদের মধ্যে খোলামেলা আলোচনা করা উচিত। এভাবে তৃষা আরিফের সঙ্গে আবার যোগাযোগ করতে স্থির করল। সে ফোন করার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত আরিফের অনুভূতির প্রতি তার যে দ্বন্দ্ব ছিল সেটাকে মোকাবেলা করার সময় এসেছে। আরিফ ফোন ধরার পর তৃষা তার হৃদয়ে জড়ো হওয়া সব কথা খুলে বলল। ভাইয়া, আমি ফিরে এসেছি। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আরিফের কণ্ঠে খুশির একটি ছোঁয়া ছিল। তৃষা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তুমি ফিরে আসায় আমি খুব খুশি। এভাবেই তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছিল। তারা একসঙ্গে নিজেদের অনুভূতি ও সম্পর্কের সত্যিকার রূপটি বুঝতে পারবে এবং হয়তো সেখান থেকেই নতুন কোনো পথ খুঁজে পাবে।